আসসালামু আলাইকুম। আজ ৪ঠা ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জাহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। চূড়ান্ত বিপদ থেকে রক্ষা পেলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পিলখানা হত্যাকাণ্ডে হঠাৎ পুলিশ প্রধানের নাম, ঘটনা কি? সেনা প্রধানের বিরুদ্ধে আবারও ইমরান খানের হুঙ্কার। এবার বিস্তারিত। চূড়ান্ত বিপদ থেকে রক্ষা পেলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদ। আদালতের দায়ের করা রিটের রায় ভিন্ন রকম হলে আজই পতন ঘটতে পারত এই সরকারের। অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা প্রশ্নে দায়ের করা রিট মামলায় আপিলের অনুমতির আবেদন খারিজ করে দিয়েছেন সর্বোচ্চ আদালত। এর ফলে ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা নিয়ে আর কোনো প্রশ্ন থাকছে না। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারকের পূর্ণাঙ্গ আপিল বিভাগ রিটকারী পক্ষের লিভ টু আপিল খারিজ করে দেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। তার দুদিন পর ৮ আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয়। এরপর অন্তর্বর্তী সরকার গঠন ও শপথ বিষয়ে সুপ্রিম কোর্টের কাছে পাঠানো রেফারেন্স ও মতামতের প্রক্রিয়া নিয়ে গত বছরের ডিসেম্বরে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদ রিট আবেদনটি করেছিলেন। পিলখানায় ৫৮ সেনা কর্মকর্তাকে নৃশংস ও নিষ্ঠুরভাবে খুনের ঘটনায় গঠিত স্বাধীন জাতীয় কমিশনের প্রতিবেদনে ৫ জন পুলিশ কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়েছে। তাদের মধ্যে বর্তমান আইজিপি বাহারুল আলমও রয়েছেন। তিনি পিলখানা হত্যাকাণ্ডের সময় পুলিশের বিশেষ শাখার প্রধান তথা অতিরিক্ত আইজিপির দায়িত্বে ছিলেন। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অতিরিক্ত আইজিপি বাহারুল আলমকে কমিশন নিম্ন বর্ণিত দোষে সাব্যস্ত করছে। এর মধ্যে রয়েছে কমিশনের তদন্তে অনুমান ভিত্তিক তথ্য দিয়ে বিভ্রান্ত সৃষ্টি করা, রাজনৈতিক উদ্দেশ্যে ঘটনায় সরকার বিরোধীদের ফাঁসানো, মিছিলকারীদের শনাক্ত না করেই বিরোধী দলীয় কর্মীদের উপর দায় চাপানো, মিছিলকারীদের শনাক্ত করা, এসবির তৎকালীন মাঠ পর্যায়ের টিমের পরিচয় না জানানো এবং উক্ত টিম কর্তৃক সংগৃহীত তথ্য প্রমাণ কমিশনের চাহিদা অনুযায়ী প্রদান না করে কমিশনকে অসহযোগিতা করা। প্রধান উপদেষ্টার কাছে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে। সরকারের উচ্চ পর্যায়ে পাঠানো এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান আইজিপি বাহারুল আলম অতিরিক্ত আইজিপি এসবি থাকার সময় উদ্দেশ্যমূলকভাবে বিরোধীদের ফাঁসানো, মিছিলকারীদের শনাক্ত না করেই বিরোধী দলীয় কর্মীদের উপর দায় চাপানো ও মিছিলকারীদের শনাক্ত না করার ফলে বিএনপির সুপরিচিত নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টুকে গ্রেপ্তার করা হয়। তিনি বিডিআর বিদ্রোহে দণ্ডপ্রাপ্ত হয়ে জেলে থাকা অবস্থায় মারা যান, জানিয়ে জনমনে ক্ষোভ রয়েছে। ২০১৫ সালের ৩ মে রাজশাহীর কারাগারে বন্দী থাকা অবস্থায় তার মৃত্যু হয়। গোয়েন্দা সূত্রে জানা গেছে, সরকারের একটি স্পর্শকাতর প্রতিবেদনে আইজিপির নাম আসার পরই প্রশাসনের ভেতরে আলোচনা সমালোচনা শুরু হয়েছে। প্রতিবেদনে তার বিরুদ্ধে নেতিবাচক তথ্য উপস্থাপন করা হয়েছে। বিশেষ করে পুলিশের বিশেষ শাখায় দায়িত্ব পালনকালে তৎকালীন সরকারের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে ভূমিকা রাখা এবং বিরোধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সক্রিয় থাকার অভিযোগ এসেছে। প্রশ্ন উঠেছে, এমন বিতর্কিত অতীত থাকা একজন কর্মকর্তাকে গুরুত্বপূর্ণ পদে রাখা কতটা যৌক্তিক? সততা ও দক্ষতার জন্য পরিচিত হলেও পিলখানা হত্যাকাণ্ড তদন্তে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে তার বিরুদ্ধে গুরুতর মন্তব্য এসেছে। ২০০৯ সালের বিডিআর হত্যাকাণ্ডের সময় বাহারুল আলম ছিলেন এসবি প্রধান। গত বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০ নভেম্বর তাকে চুক্তিভিত্তিক আইজিপি করা হয়, কিন্তু পিলখানা হত্যাকাণ্ডে দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ তুলে তার নাম এসেছে তদন্ত কমিশনের প্রতিবেদনে। স্বাধীন তদন্ত কমিশনের প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ.ল.ম ফজলুর রহমান বলেন, তদন্তে ৫ জন পুলিশ কর্মকর্তার নাম এসেছে। তাদের মধ্যে আছেন বর্তমান আইজিপি বাহারুল আলমও। কেন তাদের নাম এসেছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দায়িত্ব পালনে ব্যর্থতার কারণেই প্রতিবেদনটিতে তাদের নাম রয়েছে। তিনি সরকারের প্রতি আহ্বান জানান, তদন্ত প্রতিবেদনের সুপারিশ জাতির সামনে প্রকাশ করা এবং দ্রুত বাস্তবায়ন করা এখন সরকারের দায়িত্ব। গত রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে কমিশন প্রতিবেদন জমা দেওয়া হয়।
আমরা এমন একজন মানুষের জন্য দোয়া করছি যিনি সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, যিনি মানুষের কাছে যে ওয়াদা করেন সেই ওয়াদা ভঙ্গ করেন না। এই কথাগুলো বলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসী ও বিশ্ববাসীর কাছে দোয়া চেয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, মাদ্রাসার এই মাসুম শিশুদের দোয়া নিঃসন্দেহে আল্লাহ কবুল করবেন। ৪ ডিসেম্বর রাজধানীর আদাবরের জামিয়া আরাবিয়া আহসানুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটো চালক দলের আয়োজনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু আরোগ্য কামনায় কোরআন খতম ও দোয়া মুনাজাত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, এই মাদ্রাসার মাসুম বাচ্চাদের সামনে আর কি বা বক্তব্য রাখবো। আজ তারা দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া চাইবে এমন একজন মানুষের জন্য যিনি রাজনীতিতে আসার দিন থেকেই দেশের মানুষের কল্যাণ, তাদের সুখ দুঃখের সাথেই নিজেকে সম্পৃক্ত রেখেছেন। তাকে দেশ ছেড়ে চলে যেতে বড় ধরনের প্রলোভন দেখানো হয়েছিল, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করে দেশের স্বাধীনতা ও মানুষের অধিকার রক্ষার পথেই থেকেছেন। তিনি অভিযোগ করে বলেন, গণতন্ত্র ও নাগরিক অধিকার রক্ষার জন্য বেগম জিয়াকে দীর্ঘ সময় ধ্বংসপ্রাপ্ত কারাগারে বন্দী রাখা হয়েছে। তাকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি, এমনকি তার খাবারে বিষ প্রয়োগের বিষয়েও মানুষের মনে সন্দেহ রয়েছে। একটি সুস্থ মানুষ হেঁটে হেঁটে কারাগারে গিয়ে ২.৫ বছর পর হুইল চেয়ারে করে বেরিয়ে আসেন। এই দৃশ্য দেশবাসী আজও ভুলতে পারেনি। বিএনপির এই নেতা বলেন, তার চোখের অপারেশন সহ নানা শারীরিক জটিলতায়ও তাকে সঠিক চিকিৎসা দেওয়া হয়নি, তবুও তাকে মাটি ও মানুষের সম্পর্ক থেকে বিচ্ছিন্ন করা যায়নি। আজ সারা দেশ কাঁদছে, মাদ্রাসার এতিম শিশুরাও তার জন্য দোয়া করছে। তিনি শুধু একটি দলের নন, আজ নানা রাজনৈতিক দল, পেশাজীবী সমাজ, আলেম ওলামা এবং বিদেশের রাষ্ট্রনায়করাও তার সুস্থতা কামনা করছেন। রিজভী বলেন, আমরা আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের এই প্রিয় নেত্রীকে দ্রুত সুস্থ করে তোলেন এবং দীর্ঘ হায়াত দান করেন। তিনি প্রায় ১৫-১৬ বছর ধরে নির্যাতন সহ্য করেছেন, কিন্তু তার বিরুদ্ধে কোনো দুর্নীতির প্রমাণ পাওয়া যায়নি। বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি পার্বত্য চট্টগ্রামের অস্থিরতা ও আঞ্চলিক রাজনীতিতে ভারতের ভূমিকা নিয়ে ব্যাপক অভিযোগ তুলেছেন। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব বক্তব্য দেন। আজমি দাবি করেন, ভারত যতদিন টুকরো টুকরো না হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত বাংলাদেশকে শান্তিতে থাকতে দেবে না। তার অভিযোগ, নয়াদিল্লি দীর্ঘদিন ধরে বাংলাদেশের অভ্যন্তরে অস্থিরতা সৃষ্টির পরিবেশ তৈরি করেছে। তিনি বলেন, ১৯৭৫ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত পার্বত্য চট্টগ্রামের অস্থিরতার পেছনে ভূমিকা ছিল। তার ভাষ্য অনুযায়ী সেই সময় সশস্ত্র শান্তি বাহিনী নিজ দাবিতে ব্যর্থ হয়ে ভারতের সঙ্গে যোগাযোগ করে। শেখ মুজিবুর রহমান ক্ষমতায় থাকা অবস্থায় ভারত সাড়া দেয়নি, কিন্তু তার পতনের পর শান্তি বাহিনীকে আশ্রয়, খাবার, অস্ত্র ও প্রশিক্ষণ দেওয়া হয়। আজমি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে পার্বত্য চট্টগ্রামে পরিস্থিতি স্থিতিশীল থাকে, কিন্তু দলটি ক্ষমতায় না এলেই সেখানে অস্থিরতা দেখা দেয়। ১৯৯৭ সালের পার্বত্য শান্তি চুক্তি নিয়ে কঠোর সমালোচনা করে আজমি বলেন, এটি ছিল তথাকথিত এবং আইওয়াশ চুক্তি। তার দাবি, খাগড়াছড়ির অনুষ্ঠানে শান্তি বাহিনীর নেতা সন্তু লারমা অচল অস্ত্র জমা দিলেও কার্যত সক্রিয় অস্ত্র ভাণ্ডার গোপন রাখা হয় এবং পরবর্তীতে ইউপিডিএফকে সংগঠিত হতে সহায়তা করে। আজমি বলেন, অতীতের তুলনায় পার্বত্য অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি পরিবর্তিত হয়েছে। তার দাবি, আওয়ামী লীগ সরকারের সময়ে প্রায় ২০০টি সেনা ক্যাম্প প্রত্যাহার করা হয়, যা সশস্ত্র গোষ্ঠীগুলোকে সক্রিয়তা বাড়ানোর সুযোগ দেয়। তিনি বলেন, একসময় যেসব গ্রামে আমরা যেতাম সেখানে সেনাবাহিনীর গায়ে হাত তোলা অকল্পনীয় ছিল, আজ সেই দৃশ্য দেখতে হচ্ছে। গান পরিবেশনকালে ইসলাম ধর্ম ও মহান আল্লাহকে নিয়ে কটূক্তির ঘটনায় করা মামলায় কারাবন্দী বাউল শিল্পী আবুল সরকারকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্ক নিয়ে এবার কথা বললেন মানিকগঞ্জের পীর মুফতি ডক্টর মনজুরুল ইসলাম সিদ্দিকী। পাশাপাশি সমাজের বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেছেন তিনি। সম্প্রতি একটি আলোচনায় মানিকগঞ্জের পীর সাহেব আলোচিত বিষয়টি নিয়ে কথা বলেন, যা ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। বাউল শিল্পীদের সমালোচনা করে ডক্টর মনজুরুল ইসলাম সিদ্দিকী বলেন, বাউল শিল্পীদের গান গাওয়ার স্টেজে কোরআনের আয়াত বা হাদিস নিয়ে কথা বলা বা ইসলামকে বিকৃত করা উচিত নয়। তিনি আক্ষেপ করে বলেন, কিন্তু মুসলমান ব্যক্তি সঠিক জ্ঞান না থাকা সত্ত্বেও ইসলাম নিয়ে ভুল ব্যাখ্যা দিচ্ছে। আবুল সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, সে মুসলমান হওয়া সত্ত্বেও সূরা ফাতিহা পর্যন্ত ঠিকমতো পড়তে পারে না, অথচ অনুষ্ঠানে ইসলাম নিয়ে উল্টাপাল্টা কথাবার্তা বলে এবং গান গায়। তিনি প্রশ্ন করেন, আপনি কিনা গান গাওয়ার দরকার গান গান, উল্টাপাল্টা কাজ করেন কেন? মানিকগঞ্জের পীর আরো বলেন, লালন ফকির সহ অন্য বাউল শিল্পীদের কনসার্ট বা গানের বিরুদ্ধে হুজুররা কখনো মিছিল করেনি, কিন্তু যখন কেউ ইসলাম, কুরআন, হাদিস ও আমল নিয়ে উল্টাপাল্টা কিছু শেখায় এবং বিতর্ক সৃষ্টি করে তখনই প্রতিবাদ হয়।
ইসলাম অন্য ধর্মের স্বাধীনতা দিয়েছে মন্তব্য করে ডক্টর মনজুরুল ইসলাম সিদ্দিকী বলেন, অন্য ধর্মের উপাসকদের গালি বা মন্দ কথা বলা উচিত নয়, কারণ এর ফলে তারাও অজ্ঞাতবশত আল্লাহকে গালি দিতে পারে। ইসলাম কখনো অন্য ধর্মকে কটাক্ষ করে না এবং অন্য ধর্মের আচার আচরণ নিয়ে আলোচনা করা উচিত নয়। তিনি আরও বলেন, যাত্রা, কবিগান, বাউল গান ইত্যাদি চলতে পারে, এতে কোনো সমস্যা নেই, কিন্তু সমাজের অসঙ্গতি দূর করতে শিল্পীদের তাবলীগের মাধ্যমে ঈমান, জিকির ও নামাজের দাওয়াত দেওয়া উচিত। মানিকগঞ্জের পীর সাহেব আরও বলেন, তিনি সরকার হলে সিনেমা হল, টিভি এবং ইউটিউব বন্ধ করতেন না, বরং তিনি মনে করেন এগুলোতে ইসলামী ভাবধারার সুন্দর গল্প কাহিনী বা ভালো কিছু দেখানো উচিত, যা মানুষের মধ্যে ইসলামী চেতনার জন্ম দেবে। তবে যারা কোরআন সুন্নাহর বিধানকে বিকৃত করে, শিরক ও বিদাত শিক্ষা দেয় বা আলেম ওলামাদের উপস্থিতিতে হাদিস বা কোরআনের আয়াত নিয়ে উল্টাপাল্টা কথা বলে, তার গুরুতর সমালোচনা করেন তিনি। ইউটিউবে যে মেয়েরা কাপড় অর্ধেক থেকে অর্ধেক পরে, ওটারে বন্ধ করে দিতে হবে, যা ভালো সেটা চালু রাখতে হবে। সিনেমা চালু থাকবে, যা ভালো সেটাই দেখবে। কত সুন্দর গল্প কাহিনী আছে ইসলামী লাইনে, এগুলো দেখবে, দেখে ইসলামের চেতনা বোধ হবে। আমি কখনোই গান বাজনা বন্ধ করতাম না, বরং তাদেরকে দাওয়াত ও তাবলীগের ব্যবস্থা করতাম, বলেন তিনি। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনীর মালিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, আমরা অনেক সময় চলতে ফিরতে রাস্তাঘাটে অসহায় মানুষদের দেখি। যদি কোনো বৃদ্ধ অথবা শিশু এই ধরনের পান, তাহলে আপনি অবশ্যই তাকে সহযোগিতা করতে পারেন সরকারি দপ্তরের মাধ্যমে। আপনি নিশ্চয়ই জানেন যে সমাজসেবা অধিদপ্তরের অসহায় নিপীড়িত মানুষের পুনর্বাসনের জন্য একটা কেন্দ্র রয়েছে। আপনি যদি সেখানে যোগাযোগ করেন, তাহলে এই অসহায় মানুষটির আশ্রয় আপনি করেও দিতে পারেন। প্রিয় বন্ধুরা, আসুন আমরা কোনো না কোনোভাবে প্রত্যেকেই অসহায় মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল জেনারেল আসিম মুনিরকে নিয়ে তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, তার নীতিগুলো দেশের জন্য বিধ্বংসী। তিনি ইচ্ছাকৃতভাবে আফগানিস্তানের সঙ্গে উত্তেজনা সৃষ্টি করেছেন। বৃহস্পতিবার এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ৭৩ বছর বয়সী এই সাবেক ক্রিকেটার রাজনীতিবিদ বুধবার জেল থেকে তার বোন ডাক্তার উজমা খানের সঙ্গে সাক্ষাতের একদিন পর সামাজিক মাধ্যমে এসব মন্তব্য করেন। ইমরান খান তার এক্স পোস্টে অভিযোগ করেন, আসিম মুনিরের নীতির কারণে পাকিস্তানের সন্ত্রাস আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। তিনি দেশের স্বার্থ নয়, পশ্চিমা শক্তিগুলোকে খুশি করতেই এসব করছেন। আফগানিস্তানের সঙ্গে ইচ্ছাকৃতভাবে উত্তেজনা বাড়িয়ে নিজেকে আন্তর্জাতিক অঙ্গনে মুজাহিদ হিসেবে তুলে ধরছেন। পিটিআই প্রতিষ্ঠাতা খান বলেন, তিনি সবসময় দেশের ড্রোন হামলা ও সেনা অভিযানের বিরোধিতা করেছেন, কারণ এসব পদক্ষেপ আরও সন্ত্রাস সৃষ্টি করবে। তার দাবি, মুনির আগে আফগানদের হুমকি দেন, তারপর শরণার্থীদের বহিষ্কার করেন এবং ড্রোন হামলা চালান, যার ফল এখন পাকিস্তান বাড়তি সন্ত্রাসের আকারে ভোগ করছে। ইমরান খান আরও অভিযোগ করেন, মুনির মানসিকভাবে অস্থিতিশীল এবং তার নৈতিক দেউলিয়াত্বই পাকিস্তানের সংবিধান ও আইনের শাসনের পতন ঘটিয়েছে। তিনি দাবি করেন, মুনিরের নির্দেশেই তার ও তার স্ত্রীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদের কারাবন্দী করা হয়েছে এবং মানসিক নির্যাতনের মধ্যে রাখা হয়েছে। ইমরান বলেন, 4 সপ্তাহ ধরে আমাকে সম্পূর্ণ একাকী সেলে রাখা হয়েছে। বাইরের সঙ্গে সকল যোগাযোগ বন্ধ। জেল নিয়মে থাকা মৌলিক অধিকারগুলো কেড়ে নেওয়া হয়েছে। ইমরান অভিযোগ করেন, উচ্চ আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও প্রথমে তার রাজনৈতিক সহকর্মীদের সঙ্গে দেখা করতে বাধা দেওয়া হয়। এখন আইনজীবী ও পরিবারের সঙ্গেও দেখা করতে দেওয়া হচ্ছে না। তিনি বলেন, মানবাধিকার সনদ অনুযায়ী মানসিক নির্যাতন অনেক ক্ষেত্রে শারীরিক নির্যাতনের চেয়েও গুরুতর। দর্শক, শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান changetv.press, বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইটে www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।